প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটার নাম হচ্ছে মুক্তিবেগ এবং এটা তোমাদের ফার্স্ট পার্টের মহাকর্ষ অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, মুক্তিবেগ টপিকে যাওয়ার আগে আমরা মুক্তিবেগ কাকে বলে, মুক্তিবেগ ব্যাপারটা কি, এটা একটু আলোচনা করব। তো দেখো সবাই, মুক্তিবেগ, মুক্তি শব্দের অর্থটা কি? মুক্তি শব্দের অর্থ হচ্ছে মুক্ত হওয়া, কারো কাছ থেকে মুক্ত হওয়া। তো কোনো একটা বস্তু যখন পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয় বা মুক্ত হওয়ার চেষ্টা করে বা মুক্ত হতে চায়, তখন তাকে অবশ্যই গতিশীল হতে হয়। যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি সে চায় যে আমি পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাব, তাহলে তাকে কিন্তু গতিশীল হতে হবে। কিন্তু যে কোনো বেগে গতিশীল হলেই কিন্তু মুক্ত হতে পারবে না। যেমন আমরা কোনো বস্তুকে যদি ওপরের দিকে এভাবে নিক্ষেপ করি, সেটা কিন্তু আবার ফিরে আসে, তার মানে মুক্ত হতে পারছে না। আমি যদি আর একটু জোরে নিক্ষেপ করি, তখন কি হয়? আরেকটু ওপর থেকে ফিরে আসে। কিন্তু মুক্তিবেগ এমন একটা বেগ, যে বেগে গতিশীল হলে বা কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, সেইটাকে আমরা বলছি মুক্তিবেগ। সাধারণত ভূপৃষ্ঠ থেকেই বস্তুকে এই বেগটা দেওয়া হয় না, অনেক উপরে তোলা হয়, তারপরে এই বেগটা প্রদান করা হয় বস্তুকে। তাহলে মুক্তিবেগের সংজ্ঞা কী দাঁড়ালো? মুক্তিবেগের সংজ্ঞা দাঁড়ালো যে মিনিমাম বা ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেই বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না। এই সংজ্ঞাটা ঠিক অন্য গ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি বলো যে না, মঙ্গলের জন্য আমি বলছি, তাহলে একই কথা, যে মঙ্গলের পৃষ্ঠ থেকে বা মঙ্গলের কোনো জায়গা থেকে কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে সেটা আর মঙ্গলে ফিরে আসবে না, সেটা মঙ্গলের মুক্তিবেগ হবে। তা আমরা পৃথিবীর ক্ষেত্রে যদি বলি, তাহলে কি কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না, বস্তুটা মহাশূন্যে চলে যায় বা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়, তাকে আমরা বলি মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগ কি? মুক্তিবেগ হচ্ছে একটা ন্যূনতম বেগ। মুক্তিবেগ একটা ন্যূনতম বেগ, যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটি পৃথিবীতে ফিরে আসে না বা পৃথিবীর আকর্ষণের একেবারে বাইরেই চলে যায়। তাকে মুক্তিবেগ বলে। দেখো, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইটগুলো ঘোরে, পৃথিবীর চারপাশে এইভাবে যে স্যাটেলাইটগুলো ঘুরছে, এইভাবে বা বিভিন্ন কক্ষপথে যে স্যাটেলাইটগুলো ঘুরছে, তাদেরকে যখন রকেট করে উৎক্ষেপণ করা হয়েছে, তাদেরকে কিন্তু মুক্তিবেগে নিক্ষেপ করা হয়নি। মুক্তিবেগে নিক্ষেপ করলে কিন্তু তারা পৃথিবীর আকর্ষণে আবদ্ধ থেকে পৃথিবীর চারপাশে ঘুরতো না, তাদেরকে কিন্তু মুক্তিবেগের চেয়ে কম বেগে নিক্ষেপ করা হয়েছে। মুক্তিবেগে নিক্ষেপ করলে ওইটা পৃথিবীর চারপাশে ঘুরবেও না, পৃথিবীতেও ফিরে আসবে না, একদম পৃথিবীর বাইরে চলে যাবে। তার মানে তুমি যদি চাঁদে যেতে চাও কোনো স্পেসশিপে করে বা মঙ্গলে যেতে চাও, তাহলে কিন্তু সেইটাকে তোমার নিক্ষেপ করতে হবে একদম মুক্তিবেগে বা তার চেয়ে বেশিতে। মুক্তিবেগটা হচ্ছে মিনিমাম, ওটাতে করতেই হবে। ওর চেয়ে কম বেগে করলে ও কিন্তু ফিরে আসতে পারবে না। বিষয়টা ঠিক এরকম। দেখো, মনে করো পৃথিবী, স্বাভাবিকভাবেই তুমি যদি এখান থেকে কোনো বস্তুকে ওপরে নিক্ষেপ করো, তাহলে আবার এখানেই ফিরে আসবে। মনে করো তুমি বস্তুটাকে একটু ওপরে তুললে, বায়ুমণ্ডলের বাইরে নিয়ে গেলে, কারণ বায়ুমণ্ডলের মধ্যেই থেকে যদি অত বেগ দেওয়া যায়, তাহলে পরে উত্তাপ সৃষ্টি হয়, অনেক তাপ সৃষ্টি হয়ে আগুন ধরে ওটা পুড়ে ছাই হয়ে যেতে পারে। এই জন্যে একে তুমি বায়ুমণ্ডলের উপরে নিয়ে গেলে, ওপরে তো বায়ুমণ্ডল নাই, অনেক উপরে নিয়ে গেলে প্রথমে, যেখানে বায়ুমণ্ডল কম বা বায়ুমণ্ডল নাই, তারপর এটাকে তুমি নিক্ষেপ করবা, এইভাবে সোজা সামনের দিকে নিক্ষেপ করবা, যে চলে যাক, এটা মহাশূন্যে চলে যাক, পৃথিবীর বাইরে।
কিন্তু তুমি যদি অল্প বেগে নিক্ষেপ করো না, এটা এইভাবে এসে ভূমিতেই পড়বে। তুমি যদি আরেকটু জোরে নিক্ষেপ করো, এইভাবে এসে ভূমিতেই পড়বে। তুমি যদি আরেকটু জোরে নিক্ষেপ করো, হয়তো এইভাবে পড়ার জন্য ভূমি সে পাবে না, তখন হয়তো এইদিকে যাবে। কিন্তু পৃথিবীর আকর্ষণে আবার সে লব্ধি বরাবর এসে হয়তো এইভাবে লোভ সবসময় ঘুরতে থাকবে। কিন্তু তুমি যদি একদম অনেক জোরে নিক্ষেপ করো, তাহলে এইভাবে সে পৃথিবী ছেড়ে চলে যাবে, আর ফিরে আসবে না। এর জন্য তোমাকে ন্যূনতম একটা বেগে নিক্ষেপ করতে হবে এই ঘটনা ঘটার জন্যে। তার জন্যে যে বেগে তুমি নিক্ষেপ করছো, পৃথিবীর আকর্ষণের বাইরে পাঠানোর জন্য তুমি যে বেগে নিক্ষেপ করবা, ওইটাই হচ্ছে ওই গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ। পৃথিবীর একটা নিজস্ব মুক্তিবেগ আছে, মঙ্গলের একটা আছে, বৃহস্পতির একটা আছে, সূর্যের একটা আছে, সবারই আলাদা আলাদা একটা করে মুক্তিবেগ আছে। তো এই মুক্তিবেগটা কিসের উপর নির্ভর করে? পৃথিবী থেকে যদি তুমি কোনো বস্তুকে পৃথিবীর বাইরে পাঠাতে চাও, তাহলে তোমাকে যে বেগে নিক্ষেপ করতে হবে, সেই বেগটা কার কার উপর নির্ভর করে, কিভাবে আমরা নির্ণয় করব, সেই বেগের মান আমরা হিসাব করব কি করে, এইটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মুক্তিবেগের ইকুয়েশনটা আগে ডিরাইভ করব, যে ইকুয়েশনটা কিভাবে আসে, কিভাবে আমরা মুক্তিবেগের মান বের করতে পারি। এবার দেখো, আমরা মুক্তিবেগের গাণিতিক সমীকরণটা আমরা বের করব। তো তুমি ধরে নাও যে, মনে করি m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে পাঠাতে হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি মহাশূন্যে পাঠাতে চাও, তার জন্য তোমাকে একটা বেগে নিক্ষেপ করতে হবে। যেহেতু বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, অতএব আমরা ভূপৃষ্ঠ থেকেই নিক্ষেপ করব। যদিও ভূপৃষ্ঠ থেকে ওইভাবে নিক্ষেপ করা হয় না। প্রথমে রকেট যেটাকে পাঠাতে হবে, রকেট সেই স্পেসশিপটাকে উপরে নিয়ে যায়, তারপরে কিন্তু ওটাকে নিক্ষেপ করা হয়। কয়েকটা ধাপে তাকে বেগ দেওয়া হয়। তো দেখো, ধরে নাও পৃথিবী, এই পৃথিবীর ভর হচ্ছে m, ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, এখানে বলছে m ভরের একটা বস্তুকে আমরা ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে পাঠাবো। তো বস্তুটা প্রথমে থাকবে কোথায়? মনে করো এইটা ভূপৃষ্ঠে আছে বস্তুটা। এই ভূপৃষ্ঠ থেকে আমরা পাঠাবো কোথায়? পাঠাবো হচ্ছে মহাশূন্যে। মনে করো এই যে দাগটা দিলাম, এটার বাইরে এটা হচ্ছে মহাশূন্য। তাহলে ভূপৃষ্ঠ থেকে আমরা বস্তুটাকে পাঠাবো কোথায়? মহাশূন্যে। তো দেখো, তাহলে এখান থেকে বস্তুটাকে নিক্ষেপ করতে হবে। ধরে নাও এটাকে আমরা ভি বেগে নিক্ষেপ করব। ধরে নাও এই ভি বেগে নিক্ষেপ করলেই m ভরের বস্তুটা ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে চলে যাবে। ওকে, তাহলে এখন দেখো, এখান থেকে আমি নিক্ষেপ করব, বস্তুটা এখানে যাবে, মহাশূন্যে চলে যাবে, আকর্ষণের বাইরে চলে যাবে। তো স্বাভাবিকভাবে এটা অনেকভাবেই ইকুয়েশনটা প্রমাণ করা যায়। আমরা এটা করব শক্তির সংরক্ষণশীলতা দিয়ে। সহজ হবে এটা, শক্তির সংরক্ষণশীলতা অনুসারে। দেখো, তুমি নিক্ষেপ করছো ভূপৃষ্ঠ থেকে, তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি কত? ভূপৃষ্ঠে মোট শক্তি ইকুয়াল মহাশূন্যে যখন চলে যাবে, যখন বস্তুটা মহাশূন্যে থাকবে, মহাশূন্যে মোট শক্তি মানে অসীমে আর কি। মহাশূন্য মানে কিন্তু অসীমে দূরত্বে। তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি ইকুয়াল মহাশূন্যে মোট শক্তি। এখন দেখো, তাহলে এখানকার মোট শক্তি মানে হচ্ছে, মোট শক্তি মানেই কিন্তু বিভব শক্তি প্লাস গতিশক্তি। মহাশূন্যের মোট শক্তি মানেও কিন্তু মহাশূন্যের বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে বলো, ভূপৃষ্ঠে বিভব শক্তি কত? স্বাভাবিকভাবে আমরা ভূপৃষ্ঠের বিভব শক্তিকে 0 ধরতাম কাজ শক্তি ক্ষমতার অঙ্ক করার সময়, কিন্তু ওটা তো ওই ভূপৃষ্ঠের সাপেক্ষে, তলের সাপেক্ষে। কিন্তু এখানে আমার সব বড় অনেক ভারী বস্তুর ক্ষেত্রে এখানে আমাকে হিসাব করতে হবে সেন্টার থেকে। সব কিছুই আসলে সেন্টার থেকে হিসাব করতে হয়। বিভব শক্তি কিন্তু তলের সাপেক্ষে যদিও,
কিন্তু এখানে সব কিছুই তোমাকে সেন্টারের সাপেক্ষে হিসাব করতে হবে, কারণ আকর্ষণ বলটা সেন্টার পর্যন্তই থাকে। তাহলে দেখো এখানে বিভব শক্তি কত? বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে আমরা জানি মাইনাস জি এম, বস্তুর ভর এম, আর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর। এটা কিন্তু বিভব শক্তির ইকুয়েশন ভূপৃষ্ঠের। কিভাবে এটা আসে? বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে ভর ইন্টু মহাকর্ষীয় বিভব। বিভবের ইকুয়েশন তো তোমরা এটা জানোই, বিভব আর প্রাবল্য পড়তে হবে, মাইনাস জি এম বাই আর, এটা হচ্ছে বিভবের ইকুয়েশন। তাহলে ওইটাই হচ্ছে বিভব শক্তি। আর এখান থেকে তুমি যখন নিক্ষেপ করছো ভি বেগে, তাহলে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এটাকে তুমি অসীম পর্যন্ত পাঠাবা, তার মানে আমরা ধরে নিচ্ছি অসীমে বিভব শক্তি কি হয়? বস্তুর জিরো হয়। অসীমে বিভব হয়, বিভব জিরো, তাই বিভব শক্তিও জিরো। আর এটাকে মহাশূন্য পর্যন্তই পাঠাবা, তার মানে এখানে এসে বেগ শূন্য, তাহলে গতিশক্তিও শূন্য। তাহলে আমরা দেখো ভি বেগে নিক্ষেপ করলাম আর বস্তু মহাশূন্যে চলে গেল। মহাশূন্যটাকে আমরা কি করে ইন্ট্রোডিউস করালাম? মহাশূন্য মানেই যেখানে বিভব শক্তিও শূন্য, গতিশক্তিও শূন্য। এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান জি এম এম আর। ওকে, এখন খেয়াল করো একটু, এখান থেকে দেখো হাফ এম ভি স্কোয়ার, এই সমীকরণটাকে আগে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে রাখি। হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, গতিশক্তি কিন্তু কৃতকাজের সমান, এটা আমরা জানি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি কৃতকাজ ডাব্লু সমান জি এম এম বাই আর। তার মানে যদি প্রশ্ন আসে যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে নিয়ে যেতে কত কাজ করতে হবে, বস্তুকে ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে নিয়ে যেতে কত কাজ করতে হবে, তাহলে এই সূত্র, কারণ গতিশক্তিটাই কাজের সমান। আর যদি আমাকে মুক্তিবেগের ইকুয়েশন বের করতে চাচ্ছি আমরা, তাহলে দেখো এই সমীকরণটাই, এখানেই আমরা জানি হাফ এম ভি স্কোয়ার সমান কি জি এম এম বাই আর। দুই পাশ থেকে বস্তুর ভর এম এম কেটে দাও, তাহলে ভি স্কোয়ার সমান হবে টু জি এম বাই আর। ভি সমান হবে রুট ওভার টু জি এম বাই আর। ভি সমান রুট ওভার টু জি এম বাই আর। তাহলে দেখো এই মুক্তিবেগের ইকুয়েশন ভালো করে খেয়াল করো, টু জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। পৃথিবীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট গ্রহের কথা যদি আমরা বলি, একটা গ্রহের ক্ষেত্রে টু কনস্ট্যান্ট, জি এর মান এ তো মহা কনস্ট্যান্ট, এম ওই গ্রহের ভর কনস্ট্যান্ট, ওই গ্রহের জন্য ব্যাসার্ধ কনস্ট্যান্ট। তার মানে একটা গ্রহের মুক্তিবেগের মান একটাই। পৃথিবীর ভর ব্যাসার্ধ যেহেতু নির্দিষ্ট, জিও নির্দিষ্ট, টু তো একটা কনস্ট্যান্ট মান, সব কিছু মিলায় পৃথিবীর জন্য একটা নির্দিষ্ট মুক্তিবেগের মান আছে। যদি মঙ্গলের কথা বলি, মঙ্গলের ভর ব্যাসার্ধ বাসায় দিলে মঙ্গলের জন্য মুক্তিবেগ পাবো। তার মানে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহ, প্রত্যেকটা নক্ষত্রের জন্য একটা নিজস্ব মুক্তিবেগ রয়েছে, এবং সেই মুক্তিবেগটা বস্তুর ভরের ওপর প্রযোজ্য না। দেখো মুক্তিবেগের ইকুয়েশনের মধ্যে বস্তুর ভর নাই। তার মানে তুমি ছোট্ট একটা বস্তুকে মহাশূন্যে পাঠাতে হলে যে বেগ দিতে হবে, একটা অনেক বড় বস্তুকেও মহাশূন্যে পাঠাতে হলে একই বেগ দিতে হবে। দুটা বস্তুকে একই বেগ দিতে হবে। মনে করো তুমি একটা কাচের মার্বেলকে মহাশূন্যে পাঠাবা, তাকেও তোমার এই মুক্তিবেগই দিতে হবে, একই বেগ। আবার যদি বিশাল একটা রকেটকে মহাশূন্যে পাঠাবা, তবুও একই বেগ দিতে হবে। মুক্তিবেগের ইকুয়েশনের মধ্যে বস্তুর ভর নাই। এখন কথা হচ্ছে কাজের সূত্রে দেখো বস্তুর ভর আছে। তার মানে ছোট্ট একটা বস্তুকে তুমি যদি মহাশূন্যে পাঠাতে চাও, তাহলে অল্প কাজ করতে হবে, কারণ কাজ দেখো বস্তুর সাথে সমানুপাতিক সম্পর্ক, কাজের সাথে বস্তুর ভর। যদি বড় বস্তুকে মহাশূন্যে পাঠাতে চাও, তাহলে তোমাকে বেশি কাজ করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু আমি লিখে দিই। মুক্তিবেগের ইকুয়েশন যেটা আমরা পাচ্ছি রুট ওভার টু জি এম বাই আর। তাহলে মুক্তিবেগের মান গ্রহের ভর ব্যাসার্ধের ওপর নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের ওপর নির্ভর করে না।
কিন্তু কৃতকাজের সূত্রটা কি? GMM বাই আর। তাহলে কৃতকাজ সাথে বস্তুর ভর সম্পর্কিত। তাহলে এম আর এগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা দেখছি কৃতকাজ হচ্ছে বস্তুর ভরের সমানুপাতিক। তার মানে বস্তু যত ভারী হবে তাকে মহাশূন্যে পাঠাতে তত বেশি কাজ করতে হবে। রকেট যত বড় হবে, স্পেস শাটল যত বড় হবে, তাকে মহাশূন্যে নিয়ে যাওয়াটা তত বেশি কাজ করতে হবে। আর বস্তু যত ছোট হবে তাকে নিয়ে যাওয়াটা কম কাজ করতে হবে। কাজের মান কম বেশি হবে কিন্তু বেগের মান একই হবে। ছোট বস্তুকেও যে বেগ দিতে হবে, বড় বস্তুকেও সেই বেগ দিতে হবে। কাজের মান আলাদা কিন্তু বেগের মানটা ফিক্সড। তো দেখো, এটা তাহলে মুক্তিবেগের ইকুয়েশন আমরা পেলাম। এই সমীকরণ থেকে আরও সমীকরণ আসবে, আরও গাণিতিক সমস্যা হবে। তোমরা সবাই সঙ্গে থাকো। এই ইকুয়েশন থেকে আমরা এখন আরও কিছু সমীকরণ বের করব, যেগুলো মুক্তিবেগের সমীকরণ এবং যেগুলো থেকে অনেক অঙ্ক করতে হবে। তো দেখো, আমরা মুক্তিবেগের ইকুয়েশন পেলাম v সমান √2gm/r। এই সূত্রটা দিয়ে আমি তখনই একটা গ্রহের মুক্তিবেগ নির্ণয় করব যখন ওই গ্রহের এম দেওয়া থাকবে। এই সূত্রটা তখনই আমরা ইউজ করব যখন এম দেওয়া থাকবে। এবার দেখো, এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবে সাজাবো। 2gm, ওপরে একটা আর গুণ করলাম, নিচে একটা আর গুণ করলাম, তাহলে এটা r² হলো। এটার ওপরে নিচে একটা আর গুণ করলাম, জাস্ট, আর কিছু না। তাহলে 2, দেখো gm/r², এই যে এই অংশটা দেখো gm/r², এটা কিন্তু g, আর সাথে থাকলো r। তাহলে এই সূত্রটা দিয়ে আমি তখনই, দেখো এটাও কিন্তু মুক্তিবেগের একটা ইকুয়েশন, v সমান √2gr। এই সূত্রটা দিয়ে আমি তখনই মুক্তিবেগ বের করব 2gr যখন g দেওয়া থাকবে। যখন জি দেওয়া থাকবে, জিটা কোথাকার জি? ভূপৃষ্ঠের। কারণ আমরা gm/r² এর জায়গায় দেখো জি লিখছি, এটা ভূপৃষ্ঠের জি। তাহলে ভূপৃষ্ঠের যখন জি দেওয়া থাকবে তখন আমরা মুক্তিবেগের এই ইকুয়েশনটা ব্যবহার করব। আর এটা ব্যবহার করব যখন এম দেওয়া থাকবে। আর তো দেওয়া থাকতেই হবে, দেখো এটার মধ্যেও আর আছে, এটার মধ্যেও আর আছে। আবার দেখো 2gm/r, তো এটাকে যদি আবার আমরা এইভাবে ভাঙাই, দেখো 2g/r, এম হচ্ছে ভর, ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। এবার দেখো 2g/r ইন্টু ঘনত্ব ইন্টু আয়তন, মানে হচ্ছে পৃথিবী বা যে কোনো গ্রহের আয়তন 4/3πr³। তাহলে ভি সমান, এখানে দেখো 4 আর 2 মিলে হবে 8, 8/3 πg ρ। আর দিয়ে যদি r³ কাটা হবে r², আর r²কে তুমি যদি রুটের বাইরে নিয়ে যাও তাহলে এটা হবে শুধু আর। এইটাও কিন্তু আমার মুক্তিবেগের একটা ইকুয়েশন। কিন্তু এই সূত্র তুমি কখন ব্যবহার করবা? যখন রো দেওয়া থাকবে। রোটা কি? ঘনত্ব। তাহলে মুক্তিবেগের 3টা ইকুয়েশন, যখন এম দেওয়া থাকবে তখন এটা, যখন ভূপৃষ্ঠের জি দেওয়া থাকবে তখন এটা, যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন এটা। কমনটা কি? দেখো এই সূত্রের মধ্যেও আর আছে, এই সূত্রের মধ্যেও আর আছে, এই সূত্রের মধ্যেও আর আছে। তাহলে ব্যাসার্ধ থাকতেই হবে। ব্যাসার্ধ দেখে আমি বুঝবো না আমাকে কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে, কিন্তু আমি এম দেওয়া থাকলে এটা ব্যবহার করব, জি দেওয়া থাকলে এটা ব্যবহার করব, ঘনত্ব দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করব। এবার দেখো, তাহলে মুক্তিবেগের ইকুয়েশন আমরা পেলাম 3টা। একটা হচ্ছে v সমান 2gm/r, একটা হচ্ছে √2gr, আর একটা হচ্ছে r√8/3 πg ρ। এখন দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় মুক্তিবেগের সাথে গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কি, মুক্তিবেগের সাথে গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কি, তো
সম্পর্কগুলো একটু দেখো। যদি ব্যাসার্ধ কনস্ট্যান্ট থাকে কোনো একটা গ্রহের বা একাধিক গ্রহের যদি ব্যাসার্ধ কনস্ট্যান্ট হয়, তাহলে মুক্তিবেগ হবে ওই গ্রহের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মুক্তিবেগ হবে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক, মুক্তিবেগ হবে ওই গ্রহের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। এখন আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে মুক্তিবেগ এবং ভরের সম্পর্ক এটা, মুক্তিবেগ এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক এটা, মুক্তিবেগ এবং ঘনত্বের সম্পর্ক এটা। আর এই সূত্র থেকে দেখো, যদি m কনস্ট্যান্ট হয় তাহলে মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি g কনস্ট্যান্ট হয়, সব সম্পর্কই শর্ত অনুসারে হচ্ছে, ঠিক আছে, সব সম্পর্কই শর্তের ওপর নির্ভর করছে। তাহলে g যদি কনস্ট্যান্ট হয় তাহলে v এর সাথে r এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। আর ঘনত্ব যদি কনস্ট্যান্ট হয়, দেখো ঘনত্ব কনস্ট্যান্ট, এগুলো তো সবই কনস্ট্যান্ট, 8, 3, πg। এখন রো যদি কনস্ট্যান্ট হয় তাহলে v সমানুপাতিক হবে r। তাহলে এই সম্পর্কগুলো মাথায় রাখতে হবে কখন। তাহলে মুক্তিবেগের সাথে r এর সম্পর্ক, সরি এটা আমি ভুল লিখছি, g কনস্ট্যান্ট হলে এটা হবে v সমানুপাতিক r, সরি এটা এক্সট্রিমলি সরি, এটা ভুল হয়েছিল লিখতে। g কনস্ট্যান্ট হলে v এর সাথে r এর সম্পর্ক হবে v সমানুপাতিক √r, বর্গমূলের সমানুপাতিক। তাহলে দেখো মুক্তিবেগের সাথে না ব্যাসার্ধের সম্পর্ক অনেক রকম হতে পারে, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, শুধু সমানুপাতিক, সেটা ডিপেন্ড করবে কোনটা কনস্ট্যান্ট তার উপর নির্ভর করে। ওকে, তাহলে এখন যদি তোমাকে বলা হয় পৃথিবীর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার এবং অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে পৃথিবীতে মুক্তিবেগ কত? তাহলে দেখো ব্যাসার্ধ তো দেওয়া থাকবেই, এখানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে g, কি দেওয়া আছে? g দেওয়া আছে। তাহলে v সমান আমরা এই সূত্র ইউজ করব, √2gr। তাহলে 9.81, r এর মান ৬৪০০ কিলোমিটারকে অবশ্যই মিটার বানাতে হবে, কারণ g এর মানটা মিটারে আছে। এইটা তুমি পাবা ১১,২০০ মিটার পার সেকেন্ড, কিলোমিটার বানাই দিলে হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে এটা কিন্তু পৃথিবীর মুক্তিবেগ, মনে রাখবা। তার মানে দেখো বেগের মানটা কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে যদি তুমি পৃথিবীর বাইরে যেতে চাও তাহলে একটা বস্তুকে তোমার এমনভাবে নিক্ষেপ করতে হবে যেন ওই বস্তু প্রত্যেক সেকেন্ডে 11.2 কিলোমিটার মানে 11,২০০ মিটার করে যেতে পারে। তো এই বেগের মানটা কেমন? এই বেগের মানটা একটু ধারণা করলেই বুঝতে পারবা যে বেগের মানটা কতটা হিউজ। মনে করো রাজশাহী থেকে বগুড়ার দূরত্ব মোটামুটি 120 কিলোমিটার, 120 কিলোমিটার। মুক্তিবেগ এমন একটা বেগ যে বেগে সাধারণত কোনো গাড়ি ঘোড়া চলা পসিবল না, কিন্তু যদি রকেট যে বেগে চলে মুক্তিবেগে, যখন আমরা পৃথিবীর বাইরে যেতে চাই সেই বেগে যদি কোনো গাড়ি ঘোড়া চলতো তাহলে মোটামুটি আমার রাজশাহী থেকে বগুড়া যেতে সময় লাগতো 10 থেকে 11 সেকেন্ড। 10 থেকে 11 সেকেন্ডের মধ্যে তুমি রাজশাহী থেকে বগুড়া যেতে পারতাম। মানে বেগের মানটা কতটা বেশি এটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে তুমি সিম্পলি এখান থেকে বগুড়ায় যেতে তোমার সময় লাগবে 10 থেকে 11 সেকেন্ডের মধ্যে তুমি এখান থেকে বগুড়া যেতে পারবে। যদি রকেটের বেগে তুমি যেতে পারো, যে মুক্তিবেগ যেটা, তাহলে এটা কিন্তু হিউজ একটা মান বেগের, ঠিক আছে। যদিও এটা আলোর বেগের চেয়ে আবার অনেক 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 কম, আলোর বেগ তো আরও বেশি, তাই না, অনেক বেশি। তো যাই হোক, মুক্তিবেগের ইকুয়েশনগুলো তোমরা বুঝলা। এরপর এখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, তোমরা সবাই সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এতক্ষণ পড়লাম মুক্তিবেগের সমীকরণ, সংজ্ঞা, সূত্রগুলো বুঝলাম। তো
এই তিনটা সূত্র আমরা এতক্ষণে বুঝলাম যে এগুলো মুক্তিবেগের ইকুয়েশন। এবং দেখো তিনটা সূত্রের মধ্যেই ব্যাসার্ধ আছে, কিন্তু যখন ভর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, যখন ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কিন্তু এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রেরই একটা কমন ব্যাপার হচ্ছে এগুলো ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠানোর বেগ। ওকে, কোথায় থেকে? ভূপৃষ্ঠ থেকে। কিন্তু যদি এমন বলে যে ভূপৃষ্ঠ না, যে বস্তুটাকে তুমি মহাশূন্যে পাঠাতে চাচ্ছ সেই বস্তুটা অলরেডি ভূপৃষ্ঠ থেকে একটু উঁচুতে আছে, তার মানে ব্যাপারটা এরকম, এটা পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর, ভর এম। এখন এইখানে একটা বস্তু আছে এম ভরের এবং এটা এইচ উচ্চতায় আছে। এর আগে আমরা ক্যালকুলেশন করছিলাম বস্তুটাকে ভূপৃষ্ঠে রেখে ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে আমরা মহাশূন্যে পাঠাচ্ছিলাম, কিন্তু এইবার আমরা যেটা করব, এইচ উচ্চতায় যে বস্তুটা আছে এটাকে মহাশূন্যে পাঠাবো। তার জন্য এই সূত্রগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে একটু কাস্টমাইজ করে। সেটা কি? যেমন দেখো, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত বস্তুকে মহাশূন্যে পাঠাতে মুক্তিবেগ। এই যে সূত্রটা দেখছো না, এই সূত্রটায় সব ঠিক থাকবে, 2gm। যখন আমি এইচ উচ্চতা থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাবো তখন আর এর জায়গায় বসে যাবে এই পুরো দূরত্ব। যখন বস্তু ভূপৃষ্ঠে ছিল তখন এই দূরত্বটুকু বসছে না, আর বস্তু এখানে আছে মানে এতটুকু বসবে, তাহলে এখানে বসবে আর প্লাস এইচ। ওকে, আবার এই সূত্রটাকে যদি আমরা একটু এইভাবে কনভার্ট করি, 2gm আর প্লাস এইচ, তো আমরা ওপরে নিচে যদি একটা আর প্লাস এইচ গুণ করি, দেখো 2gm আর প্লাস এইচ গুণ করলাম, নিচে একটা আর প্লাস এইচ গুণ করলাম, তাহলে যেটা হবে দেখো জিএম আর প্লাস এইচ, জিএম আর প্লাস এইচ স্কোয়ার, এইটুকু সমান কিন্তু এইখানকার জি এর মানটা, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান, তার সাথে আর প্লাস এইচ। এই সূত্রটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বা এই যে এই সূত্রটা দেখছো, এই সূত্রে আর এর জায়গায় বসে যাবে আর প্লাস এইচ, আর এর জায়গায় বসে যাবে আর প্লাস এইচ, ওটা লাগে না। তাহলে দেখো যখনই আমরা ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাবো তখন এই সূত্র ব্যবহার করব, কিন্তু আমরা যখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকা কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাবো তখন আমরা এই সূত্রটা ইউজ করব, 2gm নিচে হবে আর প্লাস এইচ। ঠিক আছে, তো এইটা মজার ব্যাপারটা হচ্ছে এই সূত্রটা শুধু পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য না, সব গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। মনে করো এইটা সূর্য, সূর্যের চারপাশে মনে করো পৃথিবী ঘুরছে, এটা পৃথিবী, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মনে করো আর, সূর্যের ভর হচ্ছে এম। তাহলে তোমাকে যদি এখন বলে এই পৃথিবী কত বেগে গতিশীল হলে পৃথিবী কক্ষপথ থেকে সূর্যের আকর্ষণের বাইরে চলে যাবে? পৃথিবী তো সূর্যের আকর্ষণের মধ্যেই থাকে, কিন্তু পৃথিবীর বেগ কত হলে পৃথিবী সূর্যের আকর্ষণের বাইরে চলে যাবে? তখন এই পৃথিবীটাই কিন্তু তোমার বস্তু আর সূর্যটা সেই ভারী বস্তু। তার মানে তখন কি হবে তোমার সূত্রটা? এই পৃথিবী কত বেগে গতিশীল হলে পৃথিবীটা সূর্যের আকর্ষণের বাইরে চলে যাবে? দেখো সূত্রটা হবে 2gm, সূর্যের ভর বসবে, তখন এটা হবে সূর্যের ভর, পৃথিবীর ভর এখানে বসবে না, পৃথিবী এখন বস্তু হয়ে গেছে। আর এই যে আর প্লাস এইচ, যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এখানে বসবে স্মল আর, তাই না? তার মানে যে যার কক্ষপথে ঘুরছে,
যে যার কক্ষপথে অবস্থান করছে তাকে যদি তুমি কক্ষপথ থেকে মহাশূন্যে পাঠিয়ে দিতে চাও, তার আকর্ষণের বাইরে নিয়ে যেতে চাও, তাহলে তাকে এই বেগটা দিতে হবে এবং এই বেগের মান হবে √2gm/r। চাঁদের বেগ যদি √2gm/r হয়ে যায় তাহলে পরে চাঁদও পৃথিবীর কক্ষপথ থেকে ছেড়ে চলে যাবে পৃথিবীর আকর্ষণের বাইরে। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করি। মঙ্গলের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 0.532 গুণ ও 0.11 গুণ। পৃথিবীতে মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড হলে মঙ্গলে মুক্তিবেগ কত? আচ্ছা, এটা কিন্তু অ্যাকুরেট মান না, জাস্ট আমি অঙ্কের স্বার্থে একটা মান দিলাম। জাস্ট মঙ্গলের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 0.532 গুণ ও 0.11 গুণ। অঙ্কের নিয়মটা বোঝো, অঙ্কের মানকে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এই মান আমি এমনি দিলাম। এখন অঙ্কে কি বলছে দেখো, মঙ্গলের ভর মানে পৃথিবীর ভরের 0.532 গুণ, আর মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 0.11 গুণ। ওকে, তাহলে পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে মঙ্গলের মুক্তিবেগ vm কত? তো মনে করো পৃথিবীতে মুক্তিবেগের সূত্র কি? v সমান মনে করো 2gm/re। এম এর জায়গায় এমই, আর এর জায়গায় আরই বসালাম, এটা পৃথিবীর ক্ষেত্রে। আর মঙ্গলে মুক্তিবেগ কত হবে? 2gmm/rm। তাহলে পৃথিবী আর মঙ্গল দুইটা অবজেক্ট, দুইটা জায়গার জন্য আমি দুইটা মুক্তিবেগের ইকুয়েশন লিখলাম, 2gme/re 2gmm/rm। আমাকে বের করতে হবে এই ভিএমটা। তাহলে আমরা কি করব? 2কে 1 দ্বারা ভাগ করব। তাহলে ভিএম এর মান হচ্ছে 2gmm/rm, আর ভি এর মান যখন এখানে বসবে এটা উল্টে যাবে, আর যাবে উপরে 2gme। ভিএম নিচে, ভি এর মান 11.2, 2 আর জি আর 2g কেটে যাবে। দেখো এম এর মান বসে যাবে 0.532 me ইন্টু RE, RM এর জায়গায় বসবে 0.11 RE এখানে ইন্টু me। তাহলে ভিএম সমান হবে √0.532 me কাটবে, RE কাটবে, নিচে হবে 0.11, এখানে হবে 11.2। এখানে যে মানটা আসবে এটাই হবে, হিসাব করবা মানটা ক্যালকুলেটর দিয়ে, এই মানটাই হবে মঙ্গলের মুক্তিবেগ। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো প্রমাণ করো পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান কোনো স্যাটেলাইটের বেগ 41.4% বৃদ্ধি করলে স্যাটেলাইটটি কক্ষপথ থেকে মহাশূন্যে চলে যাবে, মানে কক্ষপথে আর থাকবে না, পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে।
তো নর্মালি দেখো এটা পৃথিবী যদি হয়, পৃথিবী থেকে মনে করো আর দূরত্বে স্যাটেলাইট আছে, তাই না? স্যাটেলাইট এইভাবে ঘুরছে। এখন আসলে স্যাটেলাইটের বেগ কত হয়? একটা স্যাটেলাইটের বেগের সূত্র তোমরা জানো, ভি সমান হয় GM/r। এটা কিন্তু স্যাটেলাইটের বেগ হয়। স্যাটেলাইটের কৃত্রিম উপগ্রহের বেগ মনে আছে না? কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র ছিল GM/r+h। এই r+hটাই হচ্ছে এটুকু r, এটুকু h, তো r+h মিলে হচ্ছে r, ধরে নিলাম r। তাহলে r+h এর জায়গায় r ধরলাম। তাহলে এটা হচ্ছে তোমার স্যাটেলাইটের বেগ। একটা স্যাটেলাইট এই বেগে যদি ঘুরে তাহলে সে কক্ষপথে থাকতে পারে। আর স্যাটেলাইটের মুক্তিবেগ, যে বেগে গতিশীল করলে কক্ষপথে না থেকেও চলে যাবে, সেটা কত? 2gm/r। স্যাটেলাইটের মুক্তিবেগ ভি। তাহলে এখানে যদি আমরা করি VE/v, তাহলে কত হয় দেখো, 2gm/r ইন্টু r/gm। তাহলে VE হয় √2v। তার মানে কোনো স্যাটেলাইটের বেগ যা আছে তার চাইতে যদি তুমি √2 গুণ বৃদ্ধি করে দাও, √2 গুণ করে দাও, তাহলে সেটা মুক্তিবেগ হয়ে যায়। তার মানে স্যাটেলাইটের বেগ যদি √2 গুণ হয়ে যায় তাহলে সে কক্ষপথ থেকে বের হয়ে মহাশূন্যে চলে যাবে। এটার মানে হচ্ছে এই, পৃথিবীর চারদিকে যত উপগ্রহ আছে, চাঁদ সহ যত মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ আছে, বিভিন্ন গ্রহের চারপাশে যত উপগ্রহ আছে, গ্রহের চারপাশে যত নক্ষত্রের চারপাশে যত গ্রহ আছে, যেমন সূর্যের চারপাশে পৃথিবী, শনি, বৃহস্পতি, মঙ্গল সব আছে, এবং গ্যালাক্সির চারপাশে যত নক্ষত্র ঘুরছে, মানে যারাই ঘুরছে কাউকে কেন্দ্র করে মহাকর্ষ বলের প্রভাবে, এই মুহূর্তে যারা ঘুরছে তাদের প্রত্যেকের বেগ যদি তুমি এখন যেটা আছে সেটা √2 গুণ করে দাও, মানে √2 গুণ যদি বেড়ে যায় ওর বেগটা, তাহলে ওই বস্তুটা বা ওই নক্ষত্রটা বা ওই গ্রহটা কক্ষপথ থেকে ছিটকে বের হয়ে চলে যাবে। চাঁদ এখন ঘুরছে একটা নির্দিষ্ট বেগে, চাঁদের বেগ যদি √2 গুণ হয়ে যায় তাহলে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরা বন্ধ করে কক্ষপথ থেকে বের হয়ে মহাশূন্যে চলে যাবে। পৃথিবীর চারপাশে যত স্যাটেলাইট ঘুরছে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ যত স্যাটেলাইট ঘুরছে, প্রত্যেকটা স্যাটেলাইটের একটা নির্দিষ্ট বেগ আছে। এই বেগটা যদি বর্তমানের √2 গুণ হয়ে যায় তাহলে তারা কক্ষপথ থেকে বের হয়ে চলে যাবে। √2 একটা খুব ইন্টারেস্টিং সংখ্যা কিন্তু তাহলে এখানে। আবার সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর একটা বেগ আছে না, পৃথিবীর বেগটা যদি বর্তমান বেগের √2 গুণ হয়ে যায় তাহলে পৃথিবী কক্ষপথ থেকে বের হয়ে সূর্যের আকর্ষণের বাইরে চলে যাবে। মঙ্গল সূর্যের চারদিকে ঘুরছে, মঙ্গলের বেগ এখন যেটা আছে সেটা যদি তুমি √2 গুণ করে দাও তাহলে মঙ্গলও কক্ষপথ থেকে বের হয়ে চলে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে 41% তো, তাহলে আমরা কি করব? আমরা বলছি 41% বৃদ্ধি, তাহলে ∇v সমান হবে VE - v/v, √2v - v/v। শতকরা পরিবর্তন করলে 100% গুণ করবা। এই পরিবর্তন বের করার নিয়ম হচ্ছে পরিবর্তনটাকে আদিমান দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। এটা √2 - 1 × 100 মানে 41.4%। 41.4% যদি বৃদ্ধি করা হয় তাহলে সেই গ্রহ বা সেই উপগ্রহ যার পাশে ঘুরছিল তার পাশে ঘোরা বন্ধ করে কক্ষপথ থেকে ছিটকে বের হয়ে চলে যাবে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার একটা খুব মজার একটা অঙ্ক দেখো। অঙ্কটায় বলছে এক ব্যক্তি ভূপৃষ্ঠ থেকে এক লাফে 1.5 মিটার উচ্চতায় উঠতে পারে। এক ব্যক্তি পৃথিবীতে ভূপৃষ্ঠ থেকে যদি একটা লাফ দেয় উপরের দিকে তাহলে সে 1.5 মিটার উচ্চতায় উঠতে পারে। পৃথিবীর গড় ঘনত্বের সমান একটি গ্রহ, একটা অজানা গ্রহ যেটার গড় ঘনত্ব পৃথিবীর সমান, তাহলে সেই অজানা গ্রহটার ব্যাসার্ধ কত হলে ওই ব্যক্তি এক লাফ দিয়েই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যেতে পারবে। তাহলে পৃথিবীতে যদি আমি এক লাফে 1.5 মিটার উচ্চতায় উঠতে পারি, তাহলে অন্য একটা গ্রহ, সেই গ্রহে আমি ওই লাফটা দিয়েই মহাশূন্যে চলে যেতে চাচ্ছি, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ কত হবে? দেখো,
তাহলে বলছে এক ব্যক্তি ভূপৃষ্ঠ থেকে 1 লাফে 1.5 মিটার উচ্চতায় উঠতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে ওই ব্যক্তি 1.5 মিটার উচ্চতায় উঠতে পারে 1 লাফে। আমরা জানি সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে v²/2g, তার মানে v সমান হচ্ছে 2gh। তার মানে পৃথিবীতে ওই ব্যক্তি এই বেগে লাফ দিতে পারে, v বেগে, v সমান √2gh, এই বেগে লাফ দিতে পারে, তাই না? এই h এর মান হচ্ছে 1.5 মিটার। তাহলে 1 লাফে আমি যদি 1.5 মিটার উচ্চতায় উঠতে পারি, এটাই আমার সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে বেগ²/2g, গতিবিদ্যা এটা পড়ছো। তাহলে v সমান হবে √2gh। ওকে, এখন বলছে পৃথিবীর গড় ঘনত্বের সমান একটি গ্রহের, তার মানে পৃথিবীর ঘনত্ব আর ওই গ্রহটার ঘনত্ব সমান। তো আমরা জানি ঘনত্ব সমান হলে, মানে ঘনত্ব ধ্রুবক হলে জি এবং ব্যাসার্ধ এই দুটো সমানুপাতিক হয়। অভিকর্ষ ত্বরণ আর পরস্পর সমানুপাতিক হয়, এটা এই সূত্র থেকে হয়, জি সমান 4/3 πg ρr, এই সূত্র থেকে হয়। এখান থেকে আমরা লিখতে পারি g/g' ইকুয়াল r/r', g/g' ইকুয়াল r/r'। এখান থেকে g' লেখা যাবে gr'/r। এই যে g' আর r' হচ্ছে আমাদের ওই যে গ্রহটা, অজানা গ্রহ, সেই গ্রহের অভিকর্ষ ত্বরণ আর ব্যাসার্ধ, আর এই জি আর আর হচ্ছে পৃথিবীর। তাহলে পৃথিবীর জি আর ওই গ্রহের জি এর অনুপাত পৃথিবীর ব্যাসার্ধ আর ওই গ্রহের ব্যাসার্ধের অনুপাতের সমান, কারণ ঘনত্ব সুষম ও সমান। তাহলে আমরা এটা পেলাম কার? আমাদের ওই অজানা গ্রহটার অভিকর্ষ ত্বরণ এটা। এখন ওই অজানা গ্রহটা এমন একটা গ্রহ যেখানে তুমি একটা লাফ দিয়েই কোথায় উঠবা? একটা লাফ দিয়েই তুমি মহাশূন্যে যেতে পারবা। তাহলে অজানা গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ হবে 2, ওই গ্রহের জি হচ্ছে g' আর ব্যাসার্ধ হচ্ছে r'। কিন্তু পৃথিবীতে আমি যে বেগে লাফ দিয়েছিলাম ওইটাই তো আমার ওই অজানা গ্রহের মুক্তিবেগ, কারণ আমি তো ওই 1 লাফ দিয়েই ওই অজানা গ্রহের মহাশূন্যে চলে যেতে চাচ্ছি। তাহলে পৃথিবীতে আমি যে বেগে লাফ দিছি ওইটাই হয়ে যাবে আমার মুক্তিবেগ। তার মানে v সমান হবে √2gh, 2g' r'। উভয় পাশে স্কোয়ার করলে 2 কেটে গেলে এটা হবে gh সমান g' r'। g' এর মান বসবে কত? এই যে এটা বসবে gr'/r ইন্টু r'। দেখো তাহলে এটা কি হবে? এই জি আর এই জি কেটে যাবে, তাহলে h সমান হবে r'²/r, তাহলে r'² হবে rh, তাহলে r' হবে মানে ওই অজানা গ্রহের ব্যাসার্ধ বের করতে বলছে, এটা হবে rh, √rh, 6400 ইন্টু 10⁻³ ইন্টু h হচ্ছে 1.5। এইটা হিসাব করলে যত হবে তত মিটার হবে আমার ওই অজানা গ্রহের ব্যাসার্ধ, এটাই হবে অ্যান্সার। তাহলে পৃথিবীতে যদি আমি 1 লাফে 1.5 মিটার উচ্চতায় উঠতে পারি, তাহলে পৃথিবীর ঘনত্বের সমান ঘনত্ব বিশিষ্ট একটা গ্রহের ব্যাসার্ধ যদি এইটা হয়, এই যেটা হিসাব করে আসবে, এইটা যদি হয়, তাহলে ওই গ্রহে আমি একটা লাফ দিলেই আমি মহাশূন্যে চলে যেতে পারবো, মানে ওই গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যেতে পারবো। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। মুক্তিবেগ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক মহাকর্ষ চ্যাপ্টারের, এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন হয়, অ্যাডমিশনে প্রশ্ন হয়। আমি তোমাদেরকে থিওরিটা বুঝাই দিলাম, কয়েকটা অঙ্ক করে দিলাম, এরপরে তোমরা কোনো একটা বই খুলবা, সেই বইয়ে কী লেখা আছে খুব ভালো করে মুক্তিবেগটা পড়বা একবার। ওই বইয়ের অনুশীলনীতে কী অঙ্ক, যে কোনো বই বের করে ওই মুক্তিবেগ রিলেটেড কোন অঙ্কগুলো আছে সেগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবা। যদি কোনোটা না পারো তাহলে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো টিচারকে দেখাবা।
আমার সাথে যাদের যোগাযোগ করার অপশন আছে তারা যোগাযোগ করে সেই ম্যাথ সলভ করে নিবা। এবং আমরা এইভাবে ভিডিও দিতে থাকবো, তোমরা সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, ধন্যবাদ।